সফরে যাওয়ার আগে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেখানে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তিনি উত্থাপিত করেছেন। ঠিক তার পাশাপাশি রিগিং ইস্যুতে মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধীরা বারংবার যেই রিগিং নিয়ে প্রশ্ন তোলেন, যেই রিগিং নিয়ে কথা বলেন, সেই নিয়ে কার্যত জবাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বললেন, বিরোধীদের নির্বাচনে রিগিং এর জবাবে রীতিমতো বিস্ফোরক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওরা বলছে রিগিং হয়েছে, কিন্তু কোথায় রিগিং? সমস্ত নির্বাচন হয়েছে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে, বিএসএফ, সিআইএসএফ, কেন্দ্রীয় সরকারের অধীনে। এবং সেক্ষেত্রে তিনি আরও বলছেন, বাংলার পুলিশকে ঢুকতেই দেওয়া হয় না। অর্থাৎ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আজ প্রসঙ্গ উত্থাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই রিগিং ইস্যুতে তিনি ঠিক কি জবাব দিলেন বিরোধীদের, শুনুন। They said rigging. What rigging? All the election is being held under the leadership of Election Commission and the BSF, CISF, total central government, under the central government. Bengal police is not allowed to don't quote the misleading information. If you have the guts, ask the question to me, I will reply that. I am ready to reply. I am very bold, I am very strong. I have that confidence. আমি শুধু গণশত্রুদের ব্যাপারে আপনাদের জানিয়ে গেলাম। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য আপনাদের শোনালাম এবং যেখানে রীতিমতো রিগিং ইস্যুতে কড়া মন্তব্য বিরোধীদের উদ্দেশ্যে তিনি করলেন। এবং কোথায় রিগিং তিনি একেবারে বলে দিলেন যে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানেই কিন্তু গোটা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং সেক্ষেত্রে বাংলার পুলিশকে ঢুকতেই দেওয়া হয়নি, এমনটাই বলছেন তিনি। অর্থাৎ এর পাশাপাশি আরও একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আজ তিনি মন্তব্য করেন বিদেশ সফরে যাওয়ার আগে এই সাংবাদিক বৈঠক এবং সেখান থেকে একদিকে টাস্কফোর্সের বিষয় যেমন তিনি মুখ খুলেছেন, পাশাপাশি বাংলার মাকে যাতে অসম্মান না করা হয় সেই বিষয়েও তিনি জানিয়েছেন। ঠিক তার পাশাপাশি এই রিগিং ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু, যেই ইস্যুকে কেন্দ্র করেও কিন্তু আজ মন্তব্য করতে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবং সেক্ষেত্রে কিন্তু তিনি রীতিমতো কড়া জবাব দিলেন বিরোধীদের। আর এই মুহূর্তে সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিপ্লব চক্রবর্তী। আমি বিপ্লবের কাছে যাওয়ার চেষ্টা করব। বিপ্লব, একেবারে রিগিং ইস্যুতে আমরা বলতে পারি বিরোধীদের যে বারংবার যে ধরনের মন্তব্য, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবারে সাংবাদিক বৈঠকে কড়া জবাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একদমই। দেখো, আজ মুখ্যমন্ত্রী নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেন। তার সাংবাদিক বৈঠকের মূল যে উদ্দেশ্য সেটা ছিল তিনি বিদেশ সফরে যাচ্ছেন এবং বিদেশ সফরে যাওয়ার আগে তিনি গোটা বিষয়টি বাংলা মানুষকে জানিয়ে যেতে চাইছেন এবং এই জন্য তার সাংবাদিক বৈঠক। এবং তিনি মূলত 22 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত তিনি বিদেশে থাকবেন এবং 22 তারিখ অর্থাৎ আগামী শনিবার তিনি বিদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং এই শনিবার যে বিদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছেন তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে গোটা বিষয়টি কিন্তু জানিয়ে তিনি সাংবাদিক বৈঠক করলেন। এবং তোমাকে বলি যে মুখ্যমন্ত্রীর এই যে সাংবাদিক বৈঠক, সেই সাংবাদিক বৈঠকে একাধিক বিষয় তুলে ধরেছেন এবং তিনি যেরকম রাজ্যের বিভিন্ন ক্ষেত্র যেমন তুলে ধরেছেন, তার সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে রিগিং ইস্যু, সেই রিগিং ইস্যু নিয়েও কিন্তু মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। এবং তিনি বারবার যে অভিযোগ আসছে যে আমাদের রাজ্যে ভোট করতে দেওয়া হয় না, অর্থাৎ যেখানে রিগিং করা হয়, কারচুপি করা হয় ভোটে, এবং সেটাকে কিন্তু নস্যাৎ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন যে নির্বাচন কমিশনের এখতিয়ারে ভোট হয় এবং নির্বাচন কমিশনের যখন ভোট হয় সেক্ষেত্রে কিন্তু রাজ্য পুলিশ দিয়ে ভোট হয় না, সিআরপিএফ দিয়ে ভোট হয় এবং কেন্দ্রীয় বাহিনী থেকে ভোটে। এবং শুধু কেন্দ্রীয় বাহিনী না, ভোটের আগে যে পুলিশের রদবদল ঘটানো হয়, অর্থাৎ যেক্ষেত্রে নির্বাচন কমিশনের অধীনে থাকে কিন্তু গোটা প্রশাসনিক ব্যবস্থা, সেক্ষেত্রে বিরোধীদের যে রিগিং ইস্যু বা রিগিং নিয়ে যে অভিযোগ, সেই অভিযোগ কার্যত কিন্তু নস্যাৎ করে দিলেন মুখ্যমন্ত্রী। এবং এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে যাচ্ছেন এবং সেখানে একটা বিক্ষোভ হতে পারে এমনটাও কিন্তু প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের তরফ থেকে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী জবাব দেন যে যদি বিদেশে গিয়ে এরকম একটা বিক্ষোভের সম্মুখীন হয় তাহলে আমাদের দেশের সেটা অসম্মান, বাংলার অসম্মান এবং যারা তাকে আমন্ত্রণ জানিয়েছে তাদেরও অসম্মান, এমনটাই কিন্তু উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই বেশ কয়েকদিন ধরে কিন্তু তার বিদেশ সফর নিয়ে একটি চর্চিত বিষয় চলছিল এবং আমরা দেখেছি একটি সংবাদ মাধ্যম, একটি মুখপত্র, তারাও গোটা বিষয়টিকে তুলে ধরেছিল মুখ্যমন্ত্রী বিদেশ সফর নিয়ে নানান প্রশ্ন উঠেছিল এবং এটাকে কেন্দ্র করে কিন্তু মুখ্যমন্ত্রী মুখ খুলেছেন
এবং সেক্ষেত্রে তিনি কোট আনকোট গণশত্রু বলে উল্লেখ করেছেন এবং সেই গণশত্রু বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এখানে যারা শিল্প সম্মেলনে আসেন বিদেশি প্রতিনিধিরা, সেই শিল্প সম্মেলনে আসা বিদেশি প্রতিনিধিরা তারা তাকে আমন্ত্রণ জানায় এবং শুধু তারা আমন্ত্রণ জানায় না, বিদেশেও কিন্তু প্রচুর মানুষ রয়েছেন এবং আমলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিশিষ্ট মানুষরা রয়েছেন যাদের সঙ্গে মুখ্যমন্ত্রী যোগাযোগ রয়েছে, তারাও মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে থাকেন। সেক্ষেত্রে যারা কুৎসা করছে, অপপ্রচার করছে এবং তারা যেটা করছে তারা কিন্তু রীতিমতো অসম্মান এবং অপমান করার জন্য করছে, এমনটা কিন্তু উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এবং তোমাকে বলি যেটা মুখ্যমন্ত্রীর যে শপথসূচি, সেই শপথসূচিতে প্রথমেই যে তিনি 22শে মার্চ একাধিক তিনি রওনা হচ্ছেন, 24শে মার্চ সেখানে একাধিক কর্মসূচি রয়েছে এবং 24শে মার্চ সেখানে ভারতীয় হাই কমিশনের অনুষ্ঠান এবং 25শে মার্চ বাণিজ্য সম্মেলন করবেন মুখ্যমন্ত্রী, 26শে মার্চ শিল্প নিয়ে সরকারি স্তরে বৈঠক হবে, 27শে মার্চ অক্সফোর্ডে ভাষণ দেওয়ার কথা এবং 28শে মার্চ লন্ডন থেকে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। অর্থাৎ মুখ্যমন্ত্রী যে শপথসূচি, সেই শপথসূচি অনুযায়ী এমনটাই কিন্তু ঘোষণা করেছেন। পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে মুখ্যমন্ত্রী বিদেশে যাওয়ার আগে তিনি দায়িত্বভার ভাগ করে দিয়ে গিয়েছেন, অর্থাৎ প্রশাসনিক দায়িত্বভার যেমন ভাগ করে দিয়েছেন, দলীয় ক্ষেত্রেও দায়িত্বভার দিয়ে গিয়েছেন। প্রশাসনের ক্ষেত্রে বিবেক কুমার, প্রভাত মিশ্র, নন্দিনী চক্রবর্তী, রাজীব কুমার ও মনোজ ভার্মাকে প্রশাসনিক বিষয়টি দেখার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এবং যেহেতু মুখ্যমন্ত্রী বিদেশে থাকছেন, সেই বিদেশে থাকার জন্য যে তার অনুপস্থিতিতে ফিরহাদ হাকিম, শশী পাজা এবং অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসুকে নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করে দিয়ে গেছেন মুখ্যমন্ত্রী। এরাই কিন্তু টোটাল প্রশাসনিক কাজ পরিচালনা করবেন। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে দলের হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সী এই দুজনকে দায়িত্বভার দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং মুখ্যমন্ত্রীর এই যে দায়িত্বভার দিয়েছেন, তারপরেও তিনি যে কথাগুলো বলেছেন যে মুখ্যমন্ত্রী যে বিদেশে যাচ্ছেন তার জন্য ক্লিয়ারেন্স দরকার, অর্থাৎ অনুমোদন দরকার। সেই অনুমোদন যাতে পাওয়া যায় তারও কিন্তু আবেদন জানিয়েছেন এবং তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী হিসাবে আমাকেও ক্লিয়ারেন্স নিতে হয়, আমি যেভাবে এমএলএ বা অন্যদের ক্লিয়ারেন্স দিই, একটা প্রোটোকল থাকে, সেই প্রোটোকল অনুযায়ী যে অনুমোদন যাতে পাওয়া যায় সেই কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। এবং বিশেষ করে আজকে গোটা যে বিষয় বা গোটা যে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক, সেই সাংবাদিক বৈঠক মূলত তার বিদেশ সম্পর্কে কেন্দ্র করে এবং বিদেশ সফরে যাওয়ার আগে যে দায়িত্বগুলো বন্টন করলেন, দায়িত্বগুলো ভাগ করে দিয়ে গেলাম, সেগুলো আমি জানালাম। এবং তার পাশাপাশি যে মুখ্যমন্ত্রী এই যে বিদেশ সফর নিয়ে বেশ কয়েকদিন ধরে যে চর্চা চলছিল এবং যেটাকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন ওঠা শুরু হয়েছিল, সেটারও কিন্তু জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং তিনি এর আগেও একটি চিঠি প্রকাশ করেছেন, তাকে বিদেশ থেকে যে আমন্ত্রণ জানানো হয়েছিল সেই চিঠি তিনি আগেও প্রকাশ করেছেন এবং আজও সেই কথা তুলে ধরলেন। তিনি জানান যে তাকে মেল করা হয়েছে, তাকে চিঠি দেওয়া হয়েছে এবং তিনি আরও একবার সেটা স্মরণ করিয়ে দেন। একেবারে বিপ্লব, একটু সঙ্গে থাকো। এই মুহূর্তে বর্ষিয়ান সিপিএম নেতা রবীন দেব রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে। এবারে নির্বাচনে যে রিগিং এর অভিযোগ তোলা হয় বিরোধীদের তরফে, সেই নিয়ে রীতিমতো কড়া জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি প্রশ্ন তুলছেন কোথায় রিগিং হয়। সবটাই তো নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে হয়েছে গোটা নির্বাচন প্রক্রিয়া। কিভাবে দেখছেন গোটা বিষয়টি? বিধানসভা, লোকসভা কোনো নির্বাচনই সুষ্ঠুভাবে অবাধে হয় না, এর অনেক প্রমাণ আছে এবং মুখ্যমন্ত্রী ভালো করেই জানেন। গত নির্বাচনে মিনাখার একটি কেন্দ্রে যিনি আরব দুনিয়ায় ছিলেন তাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হলো এবং পরবর্তীকালে নির্বাচিত ঘোষণা করা হলো। ধরা পড়ার পর বিচার বিভাগের হস্তক্ষেপে তারপরে তার নির্বাচন বাতিল হলো। এইরকম অসংখ্য ঘটনা যেমন পঞ্চায়েতে আছে, পুরসভায় আছে, তেমনি বিধানসভা, লোকসভায়। এটা দেখুন যে এখন বিতর্ক হচ্ছে কার মধ্যে? বিতর্ক হচ্ছে মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীর মধ্যে। 2021-এর নির্বাচনে পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছে। মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর কাছে হেরেছে, মামলা করেছে, এখনো মামলার রায় বেরোয়নি, কিন্তু ইতিমধ্যেই মমতা ব্যানার্জি ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীর পদে বহাল আছেন। স্বাভাবিকভাবেই এই যে কথাগুলি বলছেন একে অপরের বিরুদ্ধে, আসলে ওরা দৃষ্টি ঘোরাতে চাইছেন। ওদের মধ্যে বোঝাপড়া আছে
বিজেপি এবং তৃণমূলের মধ্যে। ওরা বামপন্থীদের, কংগ্রেস সহ বিরোধীদের তারা এখানে কোনো আসনে জিততে দেবে না। তাদের উপর থেকে নিচ পর্যন্ত তারা সমস্ত নিয়ন্ত্রণ করে, ডিএম, এসপি, পুলিশ, এই সব বিডিও, এসডিও তাদেরকে ব্যবহার করে, তারা করে মানি পাওয়ার, মাসেল পাওয়ার, মিডিয়ার পাওয়ারকে ব্যবহার করে, দুই পক্ষই করে। স্বাভাবিকভাবেই এখন নির্বাচন অনেক দূরে, তার আগে থেকে হইচই করে দৃষ্টি ঘোরাবার চেষ্টা করছে। কারণ এখন তৃণমূল তারা একটার পর একটা অপরাধী। সেখানে এখন পর্যন্ত যে অপরাধ যে কাণ্ড ঘটলো 9ই আগস্টের পর, এখন পর্যন্ত গত 8 মাস লাগলো শুধু সার্টিফিকেট দিতে, তার দিতে। স্বাভাবিকভাবে তার অপরাধীদের বিচার এখনো হলো না। এইসব বেকাররা চাকরি পাচ্ছে না, যারা নিয়োগের পরীক্ষা দিয়েছে অনেকদিন পর্যন্ত তারা রাস্তায় বসে আছে। সুতরাং এইসব প্রশ্ন আছে। বেশ, অনেক ধন্যবাদ রবীন বাবু। টেলিফোন লাইনে ছিলেন বর্ষিয়ান সিপিএম নেতা রবীন দেব। আর এই মুহূর্তে আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে। নির্বাচনে রিগিং এর যে অভিযোগ বিরোধীদের তরফে আনা হয়েছিল, সেই প্রসঙ্গে এবারে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন পাল্টা কোথায় রিগিং হয়েছে এবং সমস্ত নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে হয়েছে, এমনটাই বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিভাবে দেখছেন? সে কথা বলার জন্য যদি নোবেল বা ওই জাতীয় কোনো পুরস্কার দেওয়া হতো, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পেতেন। তিনি র্যাঙ্কড সার্টিফাইড লায়ার, এটা সবাই জানে। নির্বাচনের দিন অবভিয়াসলি বিএসএফ থাকে, বিএসএফ এর দায়িত্ব বুথের মধ্যে থাকে, বাদ বাকিরা রাজ্য পুলিশ হ্যান্ডেল করে। বিরোধী ভোটারদের চিহ্নিত করে তাদের ভোট দিতে না যাওয়া, তাদেরকে আটকানো, এলাকায় ভয় দেখানো, পাড়ায় সিসিটিভি লাগানো, ভাইপোর এলাকা, ডায়মন্ড হারবার, বিভিন্ন জায়গায় সিসিটিভি লাগিয়ে দেখার জন্য কারা বেরোচ্ছে, তাদের ভোটগুলো হয়ে গেছিল। পশ্চিমবঙ্গে মরা মানুষ পর্যন্ত ভোট দিতে আসে। ইনফ্যাক্ট বিখ্যাত সঙ্গীত শিল্পী বিজেন বাবু, তার ভোটটাও তার মারা যাওয়া 4 বছর পর পশ্চিমবঙ্গে পড়েছিল। এগুলো তো প্যালপেবল অন রেকর্ড। আর মুখ্যমন্ত্রী আরো একটা কথা বলেছেন যে আগেও রিগিং হতো। হ্যাঁ, আগে রিগিং হতো, আগে সন্ত্রাস হতো, তাই জন্যই তো পশ্চিমবঙ্গে পরিবর্তনটা এসেছিল। 1982 সালে বামফ্রন্ট পুজো করতে দেয়নি, তারপর বিভিন্ন হিন্দু বিরোধী কার্যকলাপ হয়েছিল, তার জন্যই তো চেঞ্জ হয়েছিল। চেঞ্জ হওয়ার পর একই কি পরিবর্তন আর প্রত্যাবর্তন। যে বামফ্রন্ট যে বলতে উন্নততর বামফ্রন্ট আসবে, সে উন্নততর বামফ্রন্টের নামই তৃণমূল। ওরা রিগিং করতো, সারা ধান পাঠাতো, এরা সোজা স্বর্গে পাঠিয়ে দেয়, মানুষকে মেরে ঝুলিয়ে দেয়, মানুষ খুন করে। রাজনৈতিক হিংসা আমার রাজ্য 1 নম্বর। মুখ্যমন্ত্রী দেখেন না জানেন না? আসলে তিনি দেখেন, জানেন, তিনি সব বোঝেন। আমি বললাম সভা বছর মিথ্যে কথা বলেন, সার্টিফাইড লায়ার, তার জন্য দিতে বলেছেন। বেশ, অনেক ধন্যবাদ তরুণজ্যোতি বাবু। টেলিফোন লাইনে ছিলেন আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। অর্থাৎ এই রিগিং ইস্যুকে কেন্দ্র করে যে মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু চর্চা শুরু হয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। আর এই মুহূর্তে কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে। নির্বাচনে রিগিং এর যে অভিযোগ আনা হচ্ছিল বিরোধীদের তরফে, এবারে সেই ইস্যুতে মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তিনি রীতিমতো বলছেন কোথায় রিগিং হয়েছে এবং গোটা বিষয়টি তো নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে হয়েছে এবং বাংলার পুলিশকে ঢুকতেই দেওয়া হয়নি, এমনটাই মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রীর। কিভাবে দেখছেন গোটা বিষয়টি সৌম্যবাবু? শুনতে সব ওই রোম যখন জ্বলছিল নীরো বাঁশি বাজাচ্ছিলেন। তো এই বাংলায় গণতন্ত্রের যে তলানিতে চলে গেছে এই মুখ্যমন্ত্রীর ভাষা দেখলেই বোঝা যায়। নির্বাচনের দিন শুধু নয়, নির্বাচনের আগে, নির্বাচনের পরে, নির্বাচন চলাকালীন, নির্বাচন প্রচার চলাকালীন এত লোকের মৃত্যু হয়, খুন হয়, রক্তপাত হয়, বাড়ি জ্বলে, মারা হয়, মাথা ফাটে। এগুলো কি সব মিথ্যে? আপনারা যে দেখান, মানুষ যে দেখে, খবরের কাগজে যেগুলো বেরোয়, এগুলো কি সব ভাওতা? মুখ্যমন্ত্রী ডিনায়াল মোডে আছেন, মুখ্যমন্ত্রী সত্যের অপরাধ করছেন। আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুধু নির্বাচনের মিটিং মিছিল করতে দেওয়া হয় না বিরোধীদের। আজকে উনি বলছেন যে নির্বাচনের নামে রিগিং হয় না। পঞ্চায়েত নির্বাচনে ভোট হয়, পঞ্চায়েত নির্বাচনে ব্যালট বাক্স থেকে শুরু করে ইভিএম মেশিনকে জলে ফেলে দেওয়া হয়, ইভিএম মেশিনের উপর কালি ঢেলে দেওয়া হয়, রাতারাতি মোটরসাইকেল বাহিনী একটার পর একটা পাড়া দখল করে হুমকি, ধমকি, চমকি, মানুষকে ঘর থেকে বেরোতে না দেওয়া, বড় বড় ফ্ল্যাটগুলোতে তালা লাগিয়ে দেওয়া, ডেকে নেওয়া হুমকি। তখন শাহজাহান বাহিনী, অমুক বাহিনী, তমুক বাহিনী, ট্যাকার বাহিনী বেরিয়ে পড়ে আপনার অনুপ্রেরণায়, আপনার দলের লোকেরা। আর আপনি বলছেন নির্বাচন হয় পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে নির্বাচনের নামে যে প্রহসন, গণতন্ত্রহীনতা, গণতন্ত্রকে খুন করা হয়, স্ট্যাম্প করা হয় পশ্চিমবঙ্গের গণতন্ত্র। তাতে সেন্ট্রাল বাহিনী যে ভোটের দিন দাঁড়িয়ে থাকে, টুটো জগন্নাথের মতো দাঁড়িয়ে থাকে এবং সেখানে
সেন্ট্রাল বাহিনীকে তো বুথের ভেতরে ঢুকতে দেওয়া হয় না, সিসিটিভি গুলো বন্ধ করে দেওয়া হয়। কেন বন্ধ করে দেওয়া হয়? বেশ, আমরা বলছি না সব জায়গায়। অনেক ধন্যবাদ সৌম্যবাবু। টেলিফোন লাইনে ছিলেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। এবং দেখুন, এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই যেমনটা জানাচ্ছিলাম রাজনৈতিক তরজা তুঙ্গে, এবং এই ঘটনায় এর পাশাপাশি আরও একাধিক মন্তব্য করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য আজ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে কিন্তু রীতিমতো রাজনৈতিক তরজা তুঙ্গে। 22 মার্চ থেকে 28 মার্চ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর বিদেশ সফর, এবং সেই বিদেশ সফরের আগে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তিনি উত্থাপন করেন এবং একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে মন্তব্য করেন। পাশাপাশি বিজেপি এবং সিপিএমকেও বিঁধলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলছেন? বিজেপি সিপিএম আমাদের রীতিমতো হিংসা করে, এটা নতুন করে আবিষ্কারের কিছু নেই। আপনি মানুষকে কিছু সময়ের জন্য বোকা বানাতে পারেন, কিন্তু সব সময়ের জন্য বোকা বানাতে পারেন না, এমনটাই মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এ বিষয়ে তিনি কি মন্তব্য করেছেন শুনবো। Against of jealousy, we have to discover this. Nothing is being discovered right now, and tricks, for sometimes it's okay, but tricks cannot last. It don't last long. You can fool the people some of the time, but you cannot fool the people all the time. Who are zero in Bengal, they are shouting. Mother of thieves are shouting most, shouts most. Chor ki mai jor se bole. Stop this type of attitude, always to insult Bengal, the negative and narrative attitude. And here there is no differences between Marxist, ultra-Marxist, and the so-called, what I will say, the new so-called communal party, communal-based party, who want to divide the country. We don't want. We believe unity in diversity. অর্থাৎ একদিকে যেমন টাস্ক ফোর্স গঠন করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যেখানে রয়েছেন মন্ত্রী থেকে শুরু করে রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা, প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা, ঠিক তার পাশাপাশি আজ রীতিমতো বিজেপি এবং সিপিএমকে বেঁধলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি রীতিমতো বললেন বিজেপি সিপিএম আমাদের হিংসা করে এবং এটা নতুন করে আবিষ্কারের কোনো দরকার নেই। বিজেপি সিপিএম সকলেরই একই সুর। অর্থাৎ 22 থেকে 28 মার্চের যে বিদেশ সফর, তার আগে এই যে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক, সেই সাংবাদিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আজ কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একদিকে টাস্ক ফোর্স গঠন, পাশাপাশি বাংলার মাকে যাতে অসম্মান না করা হয় সেই মন্তব্য করেছেন তিনি, এবং এর পাশাপাশি কিন্তু বিজেপি সিপিএমকেও বিঁধলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপ্লবের কাছে আরও একবার যাওয়ার চেষ্টা করব। বিপ্লব, একেবারে রাজ্যের মুখ্যমন্ত্রী এবার বিজেপি এবং সিপিএমকে বিঁধলেন এবং বললেন বিজেপি সিপিএম সব দলেরই একই সুর। একদমই। দেখো, মুখ্যমন্ত্রী মূলত যে বৈঠকটা, সাংবাদিক বৈঠকটা করতে এসেছিলেন, তিনি তার বিদেশ সফর নেই, বিদেশ সফর যাওয়ার আগে তার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তুলে ধরেছেন তিনি। কিন্তু এই প্রস্তুতির পাশাপাশি যে মুখ্যমন্ত্রী পরিষ্কার কটাক্ষ করেছেন যে যেভাবে কুৎসা অপপ্রচার করা হয়, যেভাবে গোটা বিষয়টিকে দেখা হয়, সেটা কিন্তু তিনি ভালোভাবে নিচ্ছেন না, ভালোভাবে নেন না। অর্থাৎ বিজেপি সিপিএম তারা একই সুরে কথা বলে, তিনি বারবার উল্লেখ করেছেন। এবং মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে বিশেষ করে বেশ কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রী বিদেশ সফর নিয়ে যে চর্চা চলছিল এবং তাকে বিদেশ সফরে আমন্ত্রণ জানানো হয়নি বলে একটি মুখপত্র সেটা খবর করেছিল, এবং সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছিল। তার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী আমরা দেখলাম যে তিনি এক ধাপ এগিয়ে গণশত্রু বলে উল্লেখ করলেন, এবং কোট আনকোট গণশত্রু কথাটা উল্লেখ করেছেন। কার্যত তিনি নিশানা করেছেন বিজেপি সিপিএম সহ অন্যান্য বিরোধী দলদের, এবং তারা যে কুৎসা করছে, তারা যে অপপ্রচার
অপপ্রচার করছে এবং তারা হিংসা করছে। তিনি বলেন যে হিংসার কোনো ওষুধ নেই, অর্থাৎ জেলাস করলে জেলাসের কোনো ওষুধ নেই, এমনটাও কিন্তু উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ তার বিদেশ সফরকে কেন্দ্র করে বিরোধীরা যে মাঠে নেমেছে, বিরোধীরা যে হিংসা করছে, কুৎসা করছে, অপপ্রচার করছে, সেটাই বলতে চেয়েছেন তিনি। এবং সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে যে জানিয়ে দেন যে যদি এগুলো করা হয় তাহলে তার পাবলিসিটি হবে এবং বিদেশে একটি বিক্ষোভ হতে পারে মুখ্যমন্ত্রীর এই সফরে, এমনটাও কিন্তু সাংবাদিকদের মহল থেকে প্রশ্ন করা হয়েছিল। তিনি পরিষ্কারভাবে জানান যদি বিদেশে এমন কিছু হয় বিদেশে থাকাকালীন, তাহলে কিন্তু সেটা দেশের অসম্মান, রাজ্যের অসম্মান এবং শুধু দেশ রাজ্য না, এবং যারা আমন্ত্রণ করেছে তাদেরও অসম্মান। অর্থাৎ গোটা বিষয়টিকে যে সফর, বিদেশ সফর, সেই 6 দিনের যে সফর, 22 তারিখ মুখ্যমন্ত্রী যাবেন, 28 তারিখ ফিরবেন, এই 6 দিনের সফরকে কার্যত তিনি মসৃণ করতে চাইছেন, সফল করতে চাইছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী কোনোভাবে কুৎসা অপপ্রচার হোক বা এটাকে কেন্দ্র করে কোনো সমস্যা হোক সেটা চাইছেন না। যার জন্য বারবার তিনি বলেছেন যে যারা বিজনেস সামিটে যারা আসেন, অর্থাৎ যারা জাপান, ইউকে সহ অন্যান্য দেশ থেকে যে প্রতিনিধিরা আসেন, তারা মুখ্যমন্ত্রীকে প্রতিবার আমন্ত্রণ করে যান, কিন্তু তিনি যেতে পারেন না। প্রতি 2 বছর অন্তর তিনি বিদেশ যাওয়ার চেষ্টা করেন এবং সেটা রাজ্যের স্বার্থেই যাওয়ার চেষ্টা করেন, শিল্প বৈঠক বা অন্যান্য কিছু করার জন্য, শুধুমাত্র ঘোরার জন্য না। এবং সেই গত 2023 সালে তিনি বিদেশ গিয়েছিলেন, কিন্তু তিনি মাঝখানে অর্থাৎ 23 থেকে 25 এই 2 বছরের মধ্যে তার কিন্তু একবার যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তিনি যেতে পারেননি। এবং তিনি তার যেতে না পাওয়ার কারণ হিসাবে তিনি যে ব্যাখ্যা করেছেন যে বিরোধীদের ক্রমাগত যে আক্রমণ, কুৎসা বা বিরোধীরা যে সমস্যাগুলো তৈরি করে রেখেছে রাজ্যে, তিনি যার জন্য রাজ্য থেকে অন্য জায়গায় যেতে পারছেন না, এমনকি দিল্লিও যেতে পারছেন না, এমন কথা বলেছেন। অর্থাৎ 350 দিন, তার 365 দিনের মধ্যে 350 দিন তাকে বাংলায় থাকতে হচ্ছে, বাংলায় থেকে প্রশাসনিক কাজ করতে হচ্ছে এবং বাংলায় যে হিংসা বা অস্থির অবস্থা রয়েছে সেই অস্থির অবস্থার মোকাবেলা করতে হচ্ছে, এমনটাও কিন্তু উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ যে তিনি বলতে চেয়েছেন যে বিজেপি, সিপিএম, কংগ্রেস অর্থাৎ বিরোধী দলরা রাজ্যে যে অস্থির অবস্থা তৈরি করে রেখেছে বলেই কিন্তু উল্লেখ করেছেন এবং তার জন্যই তিনি বিদেশে যেতে পারছেন না, এমনকি তিনি দিল্লি যেতে পারছেন না। অর্থাৎ দীর্ঘদিন পর তিনি দিল্লি যাচ্ছেন এবং তার এই দিল্লি যাওয়া নিয়েও তাকে একটা কুৎসা অপপ্রচার হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ বা এমনটা উল্লেখ করেছেন। বেশ, বিপ্লব একটু সঙ্গে থাকো। এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে, আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে। রীতিমতো রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন বিজেপি, সিপিএম সকলেই হিংসা করে, এটা নতুন করে আবিষ্কারের কিছু নেই, বিজেপি, সিপিএম সকলেরই একই সুর। কিভাবে দেখছেন বিষয়টি? মুখ্যমন্ত্রীর কথা রিয়াকশন আপনি দেবেন? মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ এবং মুখ্য এবং মন্ত্রী, উনি এখন বিষয়টা চাওলাকে উনি করে, তাতে ওরা কোনো অসুবিধা হয়? নামেরও ভুল, বানানেরও ভুল, কথাও ভুল, প্রতিহিংসা করতে উনি ছাড়া বাকি না। একেবারে পড়ানো একটা সরকার অভয়াকাণ্ডের যারা মূল নেতৃত্ব দিয়েছে ডাক্তারদের, তাদেরকে রাজ্যে নেই, একই জিনিস। প্রতিহিংসায় যার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিহিংসাতে ভর্তি, তার মুখে সব কথা কোনো মানেও হয় না, এটা আমি প্রয়োজনই বোধ করি না। বেশ, অনেক ধন্যবাদ সুজন বাবু। টেলিফোন লাইনে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং সরাসরি সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিপ্লব চক্রবর্তী। বিপ্লবকেও আপাতত ধন্যবাদ জানাই। অর্থাৎ 22 মার্চ থেকে বিদেশ সফর শুরু, চলবে 28 মার্চ পর্যন্ত এবং এই বিদেশ সফরের আগে যে সাংবাদিক বৈঠক, যেখানে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা যথেষ্টই তাৎপর্যপূর্ণ। 4টে চতুষ্কোণ এখানেই শেষ করছে, তবে দিনভর সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।